গুড ইভিনিং ক্লাস। ড্রিমলাইন একাডেমির আরো একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। গত ক্লাসে আমরা তোমাদের একাদশ শ্রেণী সেমিস্টার 1 ইতিহাসের যে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, সেই ইতিহাসের ধারণার বেশ কিছু জায়গা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা ইতিহাস শব্দকে কোথা থেকে এলো, ইতিহাস শব্দটি কিভাবে এলো, তার মানে কি, এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। বিভিন্ন যুগ বিভাজন, যে লিপির ব্যবহারের ভিত্তিতে ইতিহাসের যে যুগ বিভাজন, সেই যুগ বিভাজন সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা প্রাকৈতিহাসিক যুগ পড়েছিলাম। আমরা প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে পড়েছিলাম, যে এই যুগ কত সময় থেকে কত সময় অবধি হয়েছিল। এই যুগের মানুষ কিরকম কি ছিল, তারা কোথায় বসবাস করত, তাদের জীবন জীবিকা কি ছিল, এগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। তারপরেই আমরা বলেছিলাম মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক এজ সম্পর্কে। তারপর আমরা নব্যপ্রস্তর যুগ পড়েছিলাম, প্রায় ঐতিহাসিক যুগ পড়েছি। আজকে আমরা পড়ব তাম্র ব্রোঞ্জ যুগ থেকে, ঐতিহাসিক যুগ থেকে। ঠিক আছে, দেখো, ঐতিহাসিক যুগ কোন যুগকে বলা হয়? যে যুগে মানুষ লিখতে পারে। ঐতিহাসিক যুগ পড়ার আগে আমরা আরো একটা যুগে দেখে আসি, সেটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। চলো, প্রায় ঐতিহাসিক যুগ থেকে আমরা আজকের ক্লাসে পড়াটা শুরু করছি। প্রায় ঐতিহাসিক যুগ কোন সময়টা? না, প্রায় ঐতিহাসিক যুগ হচ্ছে সেই সময়কালটা যেখানে লিখিত প্রমাণ পাওয়া গেলেও তা আজ সম্পূর্ণরূপে বোঝা যায়নি, বা তা এখনো সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যায়নি। মানে, তুমি ধরে নিও না যে তোমার পরীক্ষার খাতাটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগের নিদর্শন, এরকম ভাবার কোনো কারণ নেই। যে স্যার আমিও তো লিখে এসেছিলাম, আমি নাম্বার পাইনি, তাহলে কি স্যার আমার খাতাটাকে প্রায় ঐতিহাসিক যুগের নিদর্শন ভেবে পরে বুঝতে পারেননি? না ভাই, সেটা নয়। প্রায় ঐতিহাসিক যুগ মানে হচ্ছে সেই যুগটা যে যুগের মানুষেরা লিপি আবিষ্কার করেছিল তাদের মতো করে, কিন্তু সেই লিপিটাকে আমরা এই যুগে এসে কোনোভাবেই পড়তে বা বুঝতে পারিনি। সেটা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। এই যুগের সময়কাল কোনটা? না, তাম্র ব্রোঞ্জ ব্যবহারের সূচনা থেকে, মানে মানুষ যখন তামা আর ব্রোঞ্জ ব্যবহার করছিল সেই সময় থেকে লৌহ যুগের সূচনা, অর্থাৎ যখন মানুষ তামা আর ব্রোঞ্জ এই দুটো ধাতুকে ব্যবহার করতে শিখলো, সেই সময় থেকে শুরু করে লৌহ যুগের সময়কাল পর্যন্ত সময়কালকে, মানে লোহা যখন ব্যবহার করতে শিখলো, সেই সময়কালকে মোটামুটি ভাবে ঐতিহাসিকরা প্রায় ঐতিহাসিক যুগের সময়কাল হিসেবে ব্যাখ্যা করে থাকেন। তাহলে বোঝা গেল এই পর্বে মানুষ কি করেছিল? স্থায়ী বসতি গড়ে তুলেছিল। কোন যুগে? প্রায় ঐতিহাসিক যুগে। আর কি? না, খাদ্য উৎপাদন করতে শিখেছিল। মানুষ কি তৈরি করত? খাদ্য উৎপাদন করত। তার মানে মানুষ এখন আর কিন্তু ওই পশু শিকার বা মানুষের যেরকম ভাবে মানুষ জীবনযাপন করত, ফলমূল সংগ্রহ করে বলতে পারো, বা তুমি বলতে পারো যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাযাবর ভাবে, এই ব্যাপারটা কিন্তু ছিল না। মানুষ এই সময় নিজের খাদ্য নিজে উৎপাদন করতে শিখেছিল। মানে মানুষ এই যুগে কৃষিকাজ করতে শিখেছিল। কোন যুগে? প্রায় ঐতিহাসিক যুগে। বলছে ভূত্বকের দিক থেকে, অর্থাৎ মাটির গঠনগত দিক থেকে আমরা ভূগোলের যে ভূত্বকের বিভিন্ন পর্যায় বা বিভিন্ন সময়কাল পড়ি, সেই সব দিক থেকে বিচার করলে আমরা এই যুগটাকে কিন্তু হলোসিন যুগের, মানে হলোসিন যুগের অন্তর্গত করতে পারবো। এই যুগটাকে, অর্থাৎ প্রায় ঐতিহাসিক যুগকে আমরা কি বলতে পারবো? হলোসিন পর্বের অন্তর্গত বলে বলতে পারবো। এটা ভূগোলের বিষয়, এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমরা অবশ্যই মনে রাখবে। আচ্ছা, প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা ভারতের কোন সভ্যতাকে বলা যাবে? না, ভারতের যে হরপ্পা সভ্যতা আছে, সেই হরপ্পা সভ্যতাকে আমরা কিন্তু প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ এই সভ্যতা সিলমোহর পাওয়া গেলেও, সিলমোহর মানে কি? আমাদের যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্প টাইপের জিনিস, এই সভ্যতা সিলমোহর পাওয়া গেলেও সেগুলোর পাঠোদ্ধার সম্ভব হয়নি। তার মানে হচ্ছে সেগুলোকে কিন্তু এখনো অবধি পড়া যায়নি। আবার রিপিট করো, দেখা যাক কি কি আছে। প্রাগৈতিহাসিক যুগ বলতে কি ইংরেজিতে এর মানে কি? প্রোটো হিস্টোরিক এজ। প্রাগৈতিহাসিক যুগের ইংরেজি কি বাবু? প্রোটো হিস্টোরিক এজ। প্রাগৈতিহাসিক যুগ বলতে কোন সময়কালকে বোঝা যায়? না, যখন ইতিহাসের উপাদান ছিল, লিখিত উপাদান ছিল, কিন্তু সেই লিখিত উপাদানগুলিকে আমরা এখনো পড়ে উঠতে পারিনি বা বুঝে উঠতে পারিনি, সেই সময়কালকে বলা হচ্ছে কোন যুগ? প্রায় ঐতিহাসিক যুগ।
ঐতিহাসিকরা কোন সময়কে বলেছেন এই সময়কালটা? না তাম্র ব্রোঞ্জ ব্যবহারের সূচনা থেকে, মানে মানুষ যে সময় তামা ব্রোঞ্জ ব্যবহার করলো সেই সময় থেকে লৌহ যুগ পর্যন্ত সময়কালকে আমরা বলতে পারি কি যুগ? না এই প্রায় ঐতিহাসিক যুগ। মানুষ কি করেছিল? স্থায়ী বসতি করেছিল। আর কি করেছিল? খাদ্য উৎপাদন করেছিল। আর যদি ভূত্বকের দিক থেকে অর্থাৎ মাটির যে গঠন সেই ভূত্বকের দিক থেকে এই যুগটাকে আমরা বলতে পারি যে এই যুগটা ছিল হলোসিন পর্বের অন্তর্গত। কোথায় কোথায় আছে? না ভারতের হরপ্পা সভ্যতায় এই যুগের সিলমোহর পাওয়া গেছে এবং পাঠোদ্ধার কিন্তু সম্ভব হয়নি, অর্থাৎ এগুলোকে পড়া যায়নি। প্রায় ঐতিহাসিক যুগকে কটি ভাগে ভাগ করা যায়? প্রায় ঐতিহাসিক যুগকে দুটি উপবিভাগে ভাগ করা যায়। সেগুলি কি কি? তাম্রপ্রস্তর যুগ, যার ইংরেজি হচ্ছে চ্যালকোলিথিক এজ। আরেকটা কি? আরেকটা হচ্ছে ব্রোঞ্জ যুগ। তাহলে প্রায় ঐতিহাসিক যুগকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? রিপিট উইথ মি, আমার সাথে বলো। তাম্রপ্রস্তর যুগ, চ্যালকোলিথিক এজ, আরেকটা কি যুগ? ব্রোঞ্জ যুগ। কি যুগ বললাম? তাম্রপ্রস্তর যুগ, যার ইংরেজি নাম কি? চ্যালকোলিথিক এজ। আরেকটা কি বললাম? ব্রোঞ্জ যুগ, যার ইংরেজি নেম হচ্ছে ব্রোঞ্জ এজ। চলো পরের স্লাইডে। তাম্রপ্রস্তর যুগ বা চ্যালকোলিথিক এজ আমরা কোন সময়টাকে বলবো? না নব্য প্রস্তর যুগের পরবর্তী সময়কালে। নব্য প্রস্তর যুগ কোন সময়টা ছিল? যে সময় মানুষ স্থায়ী বসতি নির্মাণ করেছিল, চাষাবাদ শিখেছিল, আগুনের ব্যবহার শিখেছিল, চাকার ব্যবহার শিখেছিল। এভাবে তোমাকে মুখস্থ রাখতে হবে প্রত্যেকটা যুগের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো তোমাকে মনের মধ্যে কিন্তু অবশ্যই গেঁথে রাখতে হবে। তাম্রপ্রস্তর যুগ কোনটা? না নব্য প্রস্তর যুগের শেষ দিকে এই সময়টা শুরু হচ্ছে। কোন যুগটা? তাম্রপ্রস্তর যুগ বা চ্যালকোলিথিক এজ। এই সময় কি হয়েছিল? মানুষ তামার পাশাপাশি পাথরের ব্যবহার করত। মানে তুমি এমনটা কোনোভাবেই ভেবো না যে তামা এসে গেছিল বলে মানুষ পাথরের ব্যবহারটা কিন্তু ছেড়ে দিয়েছিল। না, ছাড়েনি ভাই। তুমি যদি বলো তাহলে ভুল করবে। এই সময় মানুষ তামা আর পাথর দুটোই ব্যবহার করত। এই জন্য এই যুগটার নাম হচ্ছে তাম্র প্রস্তর যুগ। বলো আমার সাথে, কি বললাম? তাম্র প্রস্তর যুগ। ইংরেজি কি বললাম? চ্যালকোলিথিক এজ। আবার বলো, তাম্র প্রস্তর যুগ বা চ্যালকোলিথিক এজ। বলছে সম্ভবত সুমেরীয়রা প্রথম তামার ব্যবহার করেন। তাহলে এমসিকিউর জন্য এই লাইনটা ভাই একদম ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট, খতরনাক ইম্পর্টেন্ট। বুঝতে পারছো তো? তাহলে প্রথম কারা তামার ব্যবহার শুরু করেছিল? সুমেরীয়রা। কারা প্রথম তামার ব্যবহার শুরু করেছিল ভাই? সুমেরীয়রা। কত সময় পর্যন্ত এই যুগ ছিল? না আনুমানিক ৮,০০০ থেকে ৩,০০০ খ্রিস্টপূর্ব। কত? ৮,০০০। যীশু খ্রিস্টের জন্মের ৮,০০০ বছর থেকে শুরু করে ৩,০০০ বছর পর্যন্ত সময়কালকে বলা হয় কি যুগ? তাম্র প্রস্তর যুগ। আবার বলছি, ইতিহাসে কিন্তু প্রত্যেকটা জায়গার ভিত্তিতে সময় বিভাজনটা আলাদা হতে পারে। মানে তুমি যদি আফ্রিকায় যে ৮,০০০-এই দেখতে যাও আর ভারতেও ৮,০০০-এই বলো, তাহলে কিন্তু হয়তো সময়টা আগে পিছে হতে পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন যুগ, কোনোটা কোনো জায়গায় আগে এসেছে, কোনোটা কোনো জায়গায় পরে এসেছে। এই যুগের বৈশিষ্ট্য কি ছিল? এই যুগে স্থায়ী বসতি নির্মাণ করতে পেরেছিল মানুষ। কোন যুগে? তাম্রপ্রস্তর যুগে। হাতিয়ারগুলিতে তামা পাথর উভয়ই লক্ষণীয়। আগে মানুষ প্রথমে কি ছিল? হাত কুঠার। তারপর কি হলো? ছোট হলো পাথরগুলো। তারপর কি হলো? মসৃণ হলো। এই যুগে কি হচ্ছে? না হাতিয়ারগুলিতে তামা আর পাথর দুটোকে মিশিয়ে ব্যবহার করা হচ্ছে। কোন যুগে? তাম্রপ্রস্তর যুগে। কারণ যুগটাই তো তামা আর পাথর। তাহলে তামা আর পাথরকে মিশিয়ে হাতিয়ারগুলো তৈরি করা হচ্ছে। এই যুগে মানুষ কাঠের লাঙ্গলে তামার ফলা লাগিয়ে চাষ করত। ফলা মানে কোনটা? যেটা মাটি খুঁড়ে, মাটি খুঁড়ে সেটা হচ্ছে ফলা। ঠিক আছে? তাহলে মানুষ কাঠের তৈরি করতো লাঙ্গল, আর সেখানে ফলা লাগাতো কিসের? তামার। আগে কিসের লাগাতো? পাথরের। আগে কিসের লাগাতো? পাথরের। তাম্রপ্রস্তর যুগে এসে মানুষ কি করছে? না সেখানে তামার ফলা লাগিয়ে দিচ্ছে। মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ আর পশুপালন। কি জীবিকা ছিল মানুষের? কৃষিকাজ আর পশুপালন। চলো আবার তাম্রপ্রস্তর যুগকে এক ঝলক দেখে নেওয়া যাক। কোন যুগকে বলছি তাম্রপ্রস্তর যুগ? নব্য প্রস্তর যুগের পরবর্তী সময়কালে যে যুগ আসছে সেটাকে আমরা বলছি তাম্রপ্রস্তর যুগ। এই সময় মানুষ কি কি ব্যবহার করত? এই যুগে মানুষ ব্যবহার করত হচ্ছে তোমার তামা। আর কি ব্যবহার করত? আর ব্যবহার করত পাথর। কতদিন থেকে কতদিন? আনুমানিক ৮,০০০ থেকে ৩,০০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়কাল। এই যুগের বৈশিষ্ট্য কি? এই যুগে স্থায়ী বসতি নির্মাণ করতে পেরেছিল মানুষ। হাতিয়ারগুলিতে কি কি ছিল? তামা ছিল আর পাথর ছিল। কি কি ছিল? তামা ছিল আর পাথর ছিল। এই যুগে মানুষ কাঠের লাঙ্গলে তামার ফলা লাগিয়ে চাষ করত। কি চাষ করতো ভাই? কি চাষ করতো ভাই? ধান চাষ করতো। আর কি চাষ করতো? যব চাষ করতো। মনে রাখবে। ঠিক আছে?
কিভাবে চাষ করতো? কাঠের লাঙ্গলে তামার ফলা লাগিয়ে। মানুষের প্রধান জীবিকা কি কি ছিল? কৃষিকাজ এবং পশুপালন। কি কি প্রধান জীবিকা ছিল? কৃষিকাজ এবং পশুপালন। চলো, এরপর আমরা যে যুগটা পড়বো সেই যুগটা হচ্ছে ব্রোঞ্জ যুগ। কোন যুগ পড়বো? ব্রোঞ্জ যুগ। ব্রোঞ্জে কি কি ধাতু মিশিয়ে হয় ভাই ব্রোঞ্জ? আমরা অঙ্কতে পড়েছি তামা আর টিন। তামা আর টিন মিশিয়ে কি হয়? ব্রোঞ্জ হয়। এগুলো আমরা অঙ্কতে কিন্তু পড়েছি, বেশ ভালো পড়েছি। এই ব্রোঞ্জের অঙ্ক থাকতো যে এত শতাংশ তামা এত শতাংশ টিন মিশিয়ে দেওয়া হলো, তাহলে বলো এত কেজিতে কত আছে, নয় কি? এই হচ্ছে ব্যাপার। তাহলে ব্রোঞ্জ যুগ কি? না, এই যুগে মানুষ তামার সঙ্গে টিন মিশিয়ে ব্রোঞ্জ ধাতু আবিষ্কার করে। কোয়েশ্চেন হতে পারে যে ব্রোঞ্জ ধাতু আবিষ্কার করতে গেলে যে দুটো ধাতু লাগে, ব্রোঞ্জ আবিষ্কার করতে গেলে বা ব্রোঞ্জ ধাতু তৈরি করতে গেলে যে দুটো ধাতু লাগে সেই দুটো ধাতুর নাম কি? সেই দুটো ধাতুর একটা হচ্ছে তামা আর একটা হচ্ছে টিন। একটা হচ্ছে তামা, একটা হচ্ছে টিন। ব্রোঞ্জ যুগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুমি জেনে রাখবে, সেটা হচ্ছে এই যুগে মানুষ বাণিজ্য করতে শিখেছিল। কোন যুগে মানুষ প্রথম বাণিজ্য করতে শিখেছিল? ব্রোঞ্জ যুগে। কোন যুগে মানুষ প্রথম বাণিজ্য করতে শিখেছিল? ব্রোঞ্জ যুগে। দেখো কি লিখেছি বৈশিষ্ট্যতে? কৃষি ও পশুপালনের পাশাপাশি এ যুগের মানুষ বাণিজ্য করত। যেমন হরপ্পা ও মেসোপটেমীয় সভ্যতা। কোন কোন সভ্যতার মানুষ বাণিজ্য করত? হরপ্পা সভ্যতার মানুষ বাণিজ্য করত, আর মেসোপটেমীয় সভ্যতার মানুষ বাণিজ্য করত। আর কি? নদী তীরবর্তী এলাকায় এই যুগে মানুষ স্থায়ী বসতি গড়ে তোলে। কোন যুগে স্থায়ী বসতি গড়ে তোলে? ব্রোঞ্জ যুগে। কোথায় গড়ে তোলে? নদীর তীরে। তাহলে এতদিন কোথায় ছিল স্পেসিফিক বলা ছিল না, কিন্তু ব্রোঞ্জ যুগের পর মানুষ নদীর তীরে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। কেন গড়ে তোলে ভাই? কারণ নদীর জলপথে ব্যবসা বাণিজ্য হতো। আর কি হতো? নদীর ধারে যে পলি সমৃদ্ধ মাটি, সেখানে চাষবাস ভালো হতো। এই যুগের মানুষের জীবিকা কি ছিল? পশুপালন তো ছিলই জীবিকা আগে তাম্র প্রস্তর যুগ থেকে। তার সাথে আর কি ছিল? কি ছিল ভাই? চাষবাস ছিল। আর কি হলো এই যুগে এসে পর? মানুষ বাণিজ্য করতে শিখলো, মানে মানুষ ব্যবসা করতে শিখলো। ঠিক আছে, চলো এরপর আমরা পড়বো ঐতিহাসিক যুগ। তাহলে আমরা লিপির ব্যবহারের ভিত্তিতে যুগকে তিনটি ভাগে ভাগ করেছিলাম। প্রাগৈতিহাসিক যুগ, যে যুগে লিপির ব্যবহার হয়নি। তারপর পড়েছিলাম প্রায় ঐতিহাসিক যুগ, যে যুগে লিপি ছিল কিন্তু সেগুলো পাঠোদ্ধার বা পড়া যায়নি। এরপর আমরা আজকের ক্লাসে পড়ব ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজ। ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজ। ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজ, যে যুগে মানুষ লিখতে পারে বা লিখতে পারতো এবং তাদের লেখার পাঠোদ্ধার সম্ভব, সেই যুগকে কি বলা হয়? ঐতিহাসিক যুগ বলা হয়। বোঝা গেল কি বললাম? যে যুগে মানুষ লিখতে পারতো, শুধু লিখতে পারলেই হবে না, প্রাগৈতিহাসিক যুগের মানুষও কিন্তু লিখতে পারতো। তাহলে যে যুগের মানুষ লিখতে পারতো এবং তাদের লেখার পাঠোদ্ধার, পাঠোদ্ধার মানে কি? ব্যাপারটাকে পড়ে বোঝা সম্ভব, সেই যুগকে বলা হয় ঐতিহাসিক যুগ। বোঝা গেল কি বললাম? দেখো, এই লাইনটা প্রত্যেকটা যুগের ক্ষেত্রে লেখা থাকে, এই যুগের ক্ষেত্রেও লেখা আছে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় বর্ণমালার আবির্ভাব ঘটেছে, তাই ঐতিহাসিক যুগের সময়কাল বিভিন্ন দেশে বিভিন্ন রকম। বোঝা যাচ্ছে? বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন সময় লিপি ব্যবহার করতে বা লিখতে শিখেছে, তাই ঐতিহাসিক যুগটাও কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন সময় এসেছে, মানে সূচনা কালটা। ঐতিহাসিক যুগের কি শেষ হয়েছে? না ভাই, ঐতিহাসিক যুগের শেষ নেই। আমরা কি লিপি লিখতে ভুলে গেছি? লিখতে ভুলিনি তো। তাহলে এখন কি যুগ চলছে? ঐতিহাসিক যুগ চলছে। দেখো, মেসোপটেমীয় সভ্যতায় 300 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ লিপির আবিষ্কার হয়। তাহলে মেসোপটেমীয় সভ্যতায় কত বছর আগে লিপির ব্যবহার শুরু হয়? 300 খ্রিস্টপূর্বাব্দে সেখানকার লিপি পড়া গেছে। তাহলে মেসোপটেমীয় সভ্যতায় ঐতিহাসিক যুগ কখন শুরু হচ্ছে? 300 খ্রিস্টাব্দে। মিশরের বিখ্যাত লিপি, এগুলো চারটে আমি ইম্পর্টেন্ট লাইনকে রেখেছি, যে লাইনগুলো থেকে এমসিকিউ ঘুরে ঘুরে আসে পরীক্ষাতে। ঠিক আছে, মেসোপটেমীয় সভ্যতায় 300 খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 300 বছর আগে মেসোপটেমীয় সভ্যতায় প্রথম লিপির ব্যবহার শুরু হয়। কোয়েশ্চেন হতে পারে লিপির ব্যবহার মেসোপটেমীয় সভ্যতায় কখন শুরু হয়? 300 খ্রিস্টপূর্বাব্দে। মিশরের লিপির নাম কি? হায়ারোগ্লিফিক। মিশরের লিপির নাম কি? হায়ারোগ্লিফিক। এবং মেসোপটেমিয়ার লিপি হলো কিউনিফর্ম। মেসোপটেমিয়ার লিপি কি? কিউনিফর্ম। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে 326 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয়। দেখো,
মেসোপটেমিয়ায় কখন হলো 300, আর ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে 326 খ্রিস্টপূর্বাব্দে। যীশু খ্রিস্টের জন্মের কত বছর আগে? 326 বছর আগে ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয়। কোন কোন ঐতিহাসিকের মতে মৌর্য সম্রাট অশোকের জন্মের 50 বছর পূর্বে রচিত সোহগড় তাম্রলিপি হলো ভারতের প্রাচীনতম লিপি। তাহলে ভারতের প্রাচীনতম লিপির নাম কি? সোহাগড় তাম্রলিপি। সোহাগড় তাম্রলিপি হচ্ছে ভারতের প্রাচীনতম লিপি। এটি কখন তৈরি হয়েছিল? না মৌর্য সম্রাট অশোকের জন্মের 50 বছর পূর্বে। কোয়েশ্চেন দুটো হতে পারে এই জায়গা থেকে। ভারতের প্রাচীনতম লিপি, 4টে অপশন দিয়ে দিল তোমাকে, এটা একটা কোয়েশ্চেন হতে পারে। বা আরেকটা কোয়েশ্চেন কি হতে পারে? সোহগড় তাম্রলিপি যে অশোকের জন্মের কত বছর আগে রচিত হয়েছিল? 50 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর, 10 বছর, এরকম করে যা খুশি অপশন কিন্তু তোমাকে দিতে পারে। তাহলে আবার একবার দেখে নেওয়া যাক, ঐতিহাসিক যুগ কাকে বলে? যে যুগে মানুষ লিখতে পারে এবং তাদের লেখার পাঠোদ্ধার সম্ভব, সেই যুগকে ঐতিহাসিক যুগ বলা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় বর্ণমালার আবির্ভাব ঘটেছে, যেমন মেসোপটেমিয়ায় 300, ভারতে কত খ্রিস্টপূর্বাব্দ? 326। তাহলে 26 বছরের অন্তর আছে বিভিন্ন দেশে বিভিন্ন রকম। আমরা এই জায়গায় শিখলাম মিশরের লিপির নাম কি? হায়ারোগ্লিফিক। মেসোপটেমীয় লিপির নাম কি? কিউনিফর্ম। আমরা এই জায়গায় জানলাম ভারতের প্রাচীনতম তাম্রলিপি হলো সোহগড় তাম্রলিপি। ভারতের প্রাচীনতম তাম্রলিপি কোনটি? সোহগড় তাম্রলিপি। এটি মৌর্য সম্রাট অশোকের জন্মের প্রায় 50 বছর আগে রচিত হয়েছিল। এরপর আমরা জানবো ইতিহাসের প্রারম্ভিক উপাদান এবং তাদের প্রকৃতি। মানে কোন কোন জিনিসগুলো প্রথমে উপাদান হিসেবে ইতিহাসে গ্রহণ করা হতো সেগুলো, মানে কোন জিনিসগুলো থেকে একেবারে পৃথিবীর প্রাচীনকালের প্রাচীনতম ইতিহাসটাকে আমরা খুঁজে পেতে পারি, সেটা সম্পর্কে আমরা এই ক্লাসে আলোচনা করব। দেখো, যেসব উৎস থেকে ইতিহাসের তথ্য সংগ্রহ করা হয় তা ইতিহাসের উপাদান নামে পরিচিত। তাহলে ইতিহাসের উপাদান কোনগুলো? যেসব জিনিস থেকে, মানে যেখান থেকে আমি ইতিহাসটা লিখতে পারবো বা ইতিহাস লেখার জন্য উপাদান পাবো, ইতিহাস লেখায় যে বস্তুটা আমাকে সাহায্য করবে, সেটাই হচ্ছে আমার ইতিহাসের উপাদান। ইতিহাসের আদি উপাদান কোনগুলো? না প্রাগৈতিহাসিক বা প্রাগৈতিহাসিক যুগের লিখিত উপাদানগুলি না থাকার জন্য প্রাগৈতিহাসিক যুগের লিখিত উপাদান নেই, আর প্রাগৈতিহাসিক যুগের লিখিত উপাদান থেকেও না থাকার কারণ সেগুলো পড়া যায় না। তাই কি করতে হয়? প্রত্নতাত্ত্বিকরা খনন কার্য চালিয়ে মাটির তলা থেকে বিভিন্ন উপাদান আবিষ্কার করেন। প্রত্নতাত্ত্বিকরা কি করেন? খনন কার্য চালান, মানে খোঁড়েন বিভিন্ন জায়গায় মাটি, ঠিক আছে, এবং সেগুলোকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ইতিহাসের তথ্য হিসেবে ব্যবহার করেন। এগুলি ইতিহাসের আদি উপাদান। তাহলে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিকরা কি করেন? ঐতিহাসিকরা কিন্তু মাটি খোঁড়েন না ভাই, এই ব্যাপারটা ভুল করো না কোনোদিন। মাটি খোঁড়ার কাজটা কারা করেন? প্রত্নতাত্ত্বিকরা। ঐতিহাসিকরা কি করেন? ইতিহাসটা লেখেন, ঠিক আছে। তাহলে প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে বিভিন্ন জায়গায় খনন কার্য চালান এবং সেখান থেকে বিভিন্ন উপাদান আবিষ্কার করেন, সেগুলো থেকে ইতিহাস রচনা হয়, ঠিক আছে। কি কি উদ্ধার হয়? জীবাশ্ম উদ্ধার হতে পারে, হাতিয়ার উদ্ধার হতে পারে, গুহা চিত্র উদ্ধার হতে পারে, সমাধিক্ষেত্র উদ্ধার হতে পারে, স্থাপত্য হতে পারে, ভাস্কর্য হতে পারে। এত কিছু কিন্তু ইতিহাস রচনার উপাদান আছে কোন যুগের? প্রাগৈতিহাসিক যুগের বা প্রাগৈতিহাসিক যুগের, যে যুগের কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি বা লিখিত উপাদান ছিল না, বা লিখিত উপাদান থাকলেও পড়া সম্ভব হয়নি। দেখো, এরপর আমরা লিখেছি যে প্রত্নস্থল বা প্রত্নক্ষেত্র বলতে কি বোঝায়? যে জায়গায় একসঙ্গে অনেক প্রত্নবস্তুর সন্ধান পাওয়া যায়। মানে মনে করো কোথাও একটা তুমি পুরনো প্রাচীনকালের পেন কুড়িয়ে পেলে, সেই জায়গাটাকে আমি কিন্তু প্রত্নস্থল বা প্রত্নক্ষেত্র বলবো না, যতক্ষণ না অনেকগুলো জিনিস বেরিয়ে যাচ্ছে সেখান থেকে। তাহলে যদি কোনো জায়গা খনন কার্য করে পরে প্রচুর প্রত্নবস্তুর সন্ধান পাওয়া যায়, প্রত্নবস্তু কি? যে বস্তুগুলো থেকে ইতিহাস রচনা হয়, যেমন সেটা জীবাশ্ম হতে পারে, সেটা হাতিয়ার হতে পারে, সেটা গুহাচিত্র হতে পারে, সেটা সমাধিক্ষেত্র বা স্থাপত্য বা ভাস্কর্য যা কিছু হতে পারে। তাহলে যে জায়গায় একসঙ্গে অনেক প্রত্নবস্তু পাওয়া যায় সেই জায়গাটিকে আমরা কি বলবো? প্রত্নস্থল বা প্রত্নক্ষেত্র। আর এরপর আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিকরা খনন কার্য সম্পর্কিত বিদ্যা। কাদের? প্রত্নতাত্ত্বিকরা যে খনন কার্য সম্পর্কিত যে বিদ্যা, মানে খনন কার্য করে পর যেটা পেলাম সেটা কিভাবে ব্যবহার করব বা এইসব ব্যাপারের যে বিদ্যাটা, সেইটা হচ্ছে কি? সেইটা হচ্ছে প্রত্নবিদ্যা।
আলেকজান্ডার কানিংহামের উদ্যোগে 1861 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় প্রত্ন বিভাগ প্রতিষ্ঠা হয়। তাহলে ভারতে প্রথম খোঁড়াখুড়ির জন্য যে অফিস ভারতীয় প্রত্ন বিভাগ, সেটা কে প্রতিষ্ঠা করেন? আলেকজান্ডার কানিংহাম। কত খ্রিস্টাব্দে? 1861 খ্রিস্টাব্দে। এই লাইন থেকেও কিন্তু প্রশ্ন হতেই পারে। মনে রাখবে, আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু পড়াশোনা করে পর যে পয়েন্ট গুলো তোমাদের কাছে রাখছি বা যে স্লাইড গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করছি, মনে রাখবে এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের নির্যাস। টেক্সট বইয়ের প্রত্যেকটা লাইন কিন্তু পড়লে ভাই এমসিকিউ অ্যান্সার তুমি অ্যাটেন্ড করতে পারবে না। তোমাকে টেক্সট বই অবশ্যই পড়তে হবে, তার কোনো বিকল্প নেই। কিন্তু এই ভিডিওগুলো দেখে তোমাকে টেক্সট বইয়ে সেই লাইনগুলোকে আন্ডারলাইন করতে হবে বা বুঝে নিতে হবে যে এই লাইনগুলো হচ্ছে আমার ইম্পর্টেন্ট লাইন। আর সেই ইম্পর্টেন্ট লাইনগুলোই তোমরা পাচ্ছ আমাদের এই ভিডিওতে। অবশ্যই টেক্সট বই পড়বে, কিন্তু এই ভিডিওগুলো দেখার সময় প্রত্যেকে টেক্সট বই, পেন, ডায়েরি সাথে করে রাখবে এবং প্রত্যেকটা ইনফরমেশনকে নোট ডাউন নেওয়ার চেষ্টা করবে। যদি মনে হয় যে ক্লাস খুব স্পিড হচ্ছে, সেক্ষেত্রে তুমি ইউটিউবে যে পর স্পিডটাকে কমিয়ে দিতে পারো, 0.25 বা 0.50 করতে পারো। অথবা তুমি ভিডিওটাকে প্লে পজ করে এই ইনফরমেশন গুলো লিখে নিতে পারো। অথবা তুমি আমাদের স্লাইড গুলোকে স্ক্রিনশট নিতে পারো। অবশ্যই সেই স্লাইড গুলো যদি কোথাও কোনো ভিডিওতে ব্যবহার হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই কপিরাইট দেওয়া হবে এখান থেকে। ঠিক আছে, চলো। যে জায়গায় একসঙ্গে অনেক প্রত্নবস্তুর সন্ধান পাওয়া যায়, সেই স্থানটিকে কি বলা হয়? প্রত্নস্থল। আলেকজান্ডার কেনিংহামের উদ্যোগে 1861 খ্রিস্টাব্দে ভারতে প্রথম ভারতীয় প্রত্ন বিভাগ প্রতিষ্ঠিত হয়। ক্যানিংহামকে বলা হয় ভারতীয় প্রত্নতত্ত্বের জনক। খুব ইম্পর্টেন্ট লাইন, খুব গুরুত্বপূর্ণ লাইন, বারবার কোয়েশ্চেন হয়। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কে? ক্যানিংহাম। ক্যানিংহামের পুরো নাম কি? আলেকজান্ডার ক্যানিংহাম। তিনি হচ্ছেন ভারতীয় প্রত্ন বিভাগের জনক। কেন তাকে জনক বলা হয়? 1861 খ্রিস্টাব্দে প্রথম তিনি ভারতীয় প্রত্ন বিভাগ প্রতিষ্ঠা করেন, এই জন্য তাকে বলা হয় ভারতীয় প্রত্ন বিভাগের জনক। এরপর আমরা দেখলাম আগে এই যে ইতিহাসের উপাদান, জীবাশ্ম, হাতিয়ার, গুহাচিত্র, সমাধিক্ষেত্র, স্থাপত্য এবং ভাস্কর্য, এই যে উপাদানগুলো ইতিহাস রচনার উপাদান, এইগুলো সম্পর্কে আমরা একটু জানবো। জীবাশ্ম বা ফসিল কাকে বলে? জীবাশ্ম কোথায় দেখা যায়? জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। কি না, জীবাশ্ম হলো পাথরের উপর মানে পাললিক শিলার উপর উদ্ভিদ বা প্রাণীর দেহছাপ। অর্থাৎ কোনো একটা প্রাণী ওই পাললিক শিলাস্তরে চাপা পড়ে মরে গেল, এরপর ওই প্রাণীটা মরে পর সেটা অঙ্গারে পরিণত হতে পারে বা খনিজ তেলে পরিণত হতে পারে, কিন্তু ওই প্রাণীর যে দেহাবশেষের ছাপ, সেটা কিন্তু শিলাস্তরে থেকে যায় এবং সেটাই হচ্ছে তোমার জীবাশ্ম। এটা কিভাবে জীবাশ্ম থেকে তথ্য পাওয়া যায়? না, রেডিও কার্বন 14 বা C14 বা ডেন্ড্রোক্লোনোলজি ডেন্ড্রোক্লোনোলজি বা C14 বা রেডিও কার্বন 14 ইত্যাদি বিভিন্ন পদ্ধতি আছে, যেগুলোর মাধ্যমে জীবাশ্মকে বিশ্লেষণ করে বিভিন্ন তথ্য কিন্তু আমরা পেতে পারি। নেক্সট হচ্ছে হাতিয়ার। হাতিয়ার থেকে আমরা কি তথ্য পেতে পারি? না, হাতিয়ার ইতিহাসের যুগ বিভাজনের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কি হবে যুগ বিভাজনের গুরুত্বপূর্ণ উপাদান? ধরো যদি প্রাচীন প্রস্তর যুগের আমরা হাতিয়ার দেখি, তাহলে সেগুলো কেমন? বড়, ভোঁতা, ওজনে বড়, আয়তনে বড়, আকারে ভোঁতা। মধ্যপ্রস্তর যুগের যদি দেখি, তাহলে সেখানে কি দেখবো? একটু তার চেয়ে উন্নত। নব্যপ্রস্তর যুগে কি? সেগুলো ছুঁচালো, সেগুলো শেপ আছে, প্রত্যেকটার আকার আকৃতি আছে আলাদা আলাদা। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা যুগ আলাদা আলাদা করে নির্ধারণ করতে পারবো। যদি আমাকে 3টে হাতিয়ার রেখে দেয়, নিশ্চয়ই আমি প্রাচীন, মধ্য, আধুনিক করে সাজাতে পারবো। তাহলে এই হচ্ছে ব্যাপার। হাতিয়ার ইতিহাসের যুগ বিভাজনের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। হাতিয়ারের আকার, আকৃতি বা হাতিয়ার ধরার পদ্ধতি বা হাতিয়ারের ধারালো বা ভোঁতা, হাতিয়ারের সঙ্গে ধাতু ব্যবহার হয়েছিল কিনা ইত্যাদি দেখে যুগ নির্ণয় করা যায়। যেমন পাথরের তৈরি কাস্তে, শিলনোড়া ইত্যাদি দেখে বোঝা যায় যে মানুষ তখন খাদ্য সংগ্রাহক ছিল না, খাদ্য উৎপাদক ছিল। কাস্তে দিয়ে কি করবে? ফসল কাটবে। শিলনোড়া দিয়ে কি করবে? ফসলকে মারতে পারে বা ছেঁচতে পারে, এইসব কাজ হতে পারে। বোঝা গেল তাহলে? জীবাশ্ম বা ফসিল থেকে কিভাবে ইতিহাস পাওয়া যাবে বুঝতে পারছো? হাতিয়ার থেকে কিভাবে ইতিহাস পাওয়া যায় বুঝতে পারছো? এরপর আসছে গুহাচিত্র। গুহাচিত্র কি? না, গুহাচিত্র থেকে সেই যুগের মানুষের জীবনযাত্রার বিভিন্ন ছবি পাওয়া যায়। যেমন পশু শিকার করছে, বিভিন্ন পশুর প্রতিকৃতি। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে ধরো একটা পশুকে শিকার করছে, কোন পশুকে শিকার করছে সেটা আমরা ছবির মাধ্যমে জানতে পারবো। বা ধরো একটা গুহা চিত্রতে আমরা দেখলাম একটা ব্যক্তি
একটা পশুকে ধরে দাঁড়িয়ে আছে, তাহলে আমরা বুঝতে পারবো হয়তো সেটা গৃহপালিত পশু ছিল। এরকম ব্যাপার, দলবদ্ধ হয়ে নৃত্য উৎসব, এছাড়া সেই সময়ের গুহাচিত্র থেকে সেই সময়ের মানুষের ধর্মীয় বিশ্বাস বা তাদের সৌন্দর্যের চেতনা সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যেতে পারে। এরপর আমরা জানবো সমাধিক্ষেত্র। প্রাগৈতিহাসিক যুগে মানুষের মৃত্যুর পর দেহ বা মানে মৃত্যুর পর মৃতদেহ বা কঙ্কাল বা অস্থি কোনো একটি জায়গায় সমাধি দেওয়া হতো। বিভিন্ন জায়গায় সমাধি দেওয়ার ধরন ছিল ভিন্ন, মানে বিভিন্ন জায়গায় কোথাও মৃতদেহকে দেওয়া হতো বা কঙ্কালকে দেওয়া হতো বা অস্থিকে দেওয়া হতো। দেখো, মেহেরগড় সভ্যতার মানুষ মৃতদেহকে গেরুয়া মাটি মাখিয়ে সমাধিস্থ করতো। কি মাখাতো মেহেরগড়ের মানুষ? গেরুয়া মাটি। এবং মৃতদেহের সঙ্গে তার ব্যক্তিগত ব্যবহৃত হাতিয়ার, অলংকার, পশু ইত্যাদি দেওয়া হতো। এটা মেহেরগড়ে। হরপ্পায় কি হতো? না, হরপ্পায় ৩ রকম সমাধি দেওয়ার প্রথা ছিল। কি কি প্রথা? ১, দ্রব্য সামগ্রী মৃতদেহের সাথে দেওয়া হতো। আর ২, দ্রব্য সামগ্রী না দেওয়া হতো, মানে এক জায়গায় দেওয়া হতো, এক জায়গায় দেওয়া হতো না। আরেক জায়গায় কি করা হতো? মৃতদেহটাকেই দেওয়া হতো না সমাধি, মৃতদেহটাকে প্রথমে দাহ করা হতো, তারপর তার যে চিতাভস্ম অর্থাৎ যে ছাইটা, সেটাকে সমাধি দেওয়া হতো। দেখো, মিশরের রাজারা তাদের সমাধির উপর সুবিশাল ইমারত বানাতেন, যা পিরামিড নামে পরিচিত। কি বানাতেন? সুবিশাল ইমারত বানাতেন, মানে বিরাট বড় একটা বিল্ডিং বানাতেন ৩ কোণা ত্রিভুজের মতো, যা কি নামে পরিচিত? যা পিরামিড নামে পরিচিত। এবং মৃতদেহগুলিতে রাসায়নিক পদার্থ, সুগন্ধি দ্রব্য মাখিয়ে সাদা কাপড় জড়িয়ে মৃতদেহকে তারা অনেক দিন পর্যন্ত রেখে দিতেন, যা মমি নামে পরিচিত। মৃতদেহ নষ্টের হাত থেকে বেঁচে যেত, তার ফলে পচন ধরতো না। এটা মমি, এটাকে বলা হয় মমি। কারা আবিষ্কার করেছিল? মিশরের পুরোহিতরা এটা আবিষ্কার করেছিল। সমাধি ক্ষেত্র থেকে আর কি জানা যায়? প্রাপ্ত মানুষের কঙ্কাল, হাড়, মাথার খুলি, দাঁত, এইসব জিনিসগুলোকে নিয়ে ইতিহাস রচনার উপাদান হিসেবে কাজ করা যায়। কিভাবে করতে পারো তুমি? তুমি একটা মাথার খুলি বা কঙ্কাল বা হাড় নিয়ে বলতে পারো যে মানুষটা কেমন ছিল। হোমো স্যাপিয়েন্স ছিল, হোমো ইরেক্টাস ছিল, নাকি আরো কিছু ছিল, সেটা তোমরা কিন্তু অবশ্যই জানতে পারবে। কি থেকে? এই সমাধি ক্ষেত্রে খুলি, দাঁত, হাড় এসব থেকে। এরপর আমরা পড়বো স্থাপত্য ভাস্কর্য। স্থাপত্য ভাস্কর্যের মধ্যে কোনগুলো পড়ে? ঘরবাড়ি পড়তে পারে, অট্টালিকা পড়তে পারে, মন্দির পড়তে পারে, মসজিদ পড়তে পারে। এগুলো হচ্ছে স্থাপত্য ভাস্কর্য। এর থেকে কি জানা যায়? না, ঘরবাড়ির যে আকার, আয়তন, সেগুলো বিভিন্ন সময় পরিবর্তন হয়। ধরো, একটা মানুষের যখন টাকা পয়সা কম থাকে, সে তখন মাটির বাড়িতে থাকে। তার যখন টাকা পয়সা বাড়ে, সে আস্তে আস্তে কি করে? ঘর বাড়ি তৈরি করতে শুরু করে, বড় বড় বাড়ি তৈরি করতে শুরু করে। আবার যখন টাকা পয়সা বাড়ে, সে বাংলো বাড়ি তৈরি করতে পারে, বা সে আরো বিভিন্ন ধরনের বাড়ি ব্যবহার করতে পারে। এর থেকে আমরা কি জানতে পারবো? যে অর্থনৈতিক উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে। ধরো, একটা বাড়ি পুরো গ্রামের থেকে ছাড়িয়ে একটা জায়গায়, তার মানে কি? তার মানে বোঝা যেতে পারে যে তার গ্রামের মানুষের সাথে মেল নেই, তাই তো? তো সেই হচ্ছে ব্যাপার। অর্থনৈতিক উন্নতি থেকে কি জানা যেতে পারে? যে মানুষটার কতটা সমৃদ্ধশালী ছিল। তার সাথে সামাজিক বৈষম্য হতে পারে, যে সমাজে তার হয়তো ভালো মানুষের সাথে পরিচয় ছিল না, মেলামেশা ছিল না, তার জন্য সে বাইরে দূরে একটা গ্রাম ছাড়িয়ে, বা তুমি ধরো একটা বসতি ছাড়িয়ে সে দূরে কোথাও বাড়ি করেছে। আর বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার, যে একটা ঘর বাড়ি বানাতে বিজ্ঞান প্রযুক্তি কিরকম ব্যবহার করা হতো, যে বাড়িটাকে কিভাবে খাড়া করেছে, তার মানে বিজ্ঞান প্রযুক্তি কতটা লাগিয়েছে না লাগিয়েছে। এছাড়া কোনো মন্দির দেখে ধর্মবিশ্বাস সম্পর্কে ধারণা পাওয়া যায়, যে মানুষ কোন ধর্মে বিশ্বাসী ছিল, সেটা কোথা থেকে জানবো? আমরা মন্দির থেকে জানবো। যেমন প্রাচীন যুগে সুমেরবাসী জিগুরাত নামে একটি মন্দির তৈরি করেছিল। মিশরের গিজার পিরামিড সংলগ্ন একটা বিশাল পাথরের মূর্তি আছে, যেটা স্ফিংস নামে পরিচিত। এটার মাথা হচ্ছে মানুষের, আর শরীরটা হচ্ছে সিংহের। এই মাথাটাকে কি বলা হয়? ব্রেন বলা হয়। যে মানুষের বুদ্ধি আছে স্ফিংসের, আর শরীরে কিসে আছে? সিংহের, অর্থাৎ পশুর জোর আছে। মানুষের বুদ্ধি আর পশুর জোর মিলিয়ে যদি কিছু হয়, সেটাকে কল্পনা করেছিল কারা? মিশরবাসী। ঠিক আছে, এই অবধি রইল আমাদের ক্লাস। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং ড্রিমলাইন একাডেমি। খুব জলদি দেখা হচ্ছে পরের ক্লাসে।